আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, প্রিয় সহকর্মী ও যে যেখান থেকে আমার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই হারুন মোল্লা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগত। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হারুন মোল্লা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং আমাদের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাস অংশগ্রহণ করে তোমরা লেখাপড়া চালিয়ে যাচ্ছ। চলে যায় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হারুন মোল্লা ডিগ্রি কলেজের প্রথম এমটি পরীক্ষার জন্য আজকের বিশেষ ক্লাস অর্থনীতি প্রথম পত্রের যেখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে সেই বিষয়ের উপরে আমরা আলোচনা করব। চলে যায় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। শ্রেণী একাদশ বিষয় অর্থনীতি প্রথম পত্র। তাহলে আজকে আমরা আলোচনা করব, আমরা মূলত গত ক্লাসে আলোচনা করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা যে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের আমরা অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করছি। অর্থ ব্যবস্থা, ইকোনমিক্যাল সিস্টেম। অর্থ ব্যবস্থার আজকে আমরা আলোচনা করব মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে এখন আমরা প্রথমে জেনে নিই যে মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কী বুঝি। মিশ্র অর্থ ব্যবস্থার এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা বিরাজমান থাকে, অর্থাৎ সরকারি বেসরকারি পাশাপাশি বিরাজমান করে এরকম একটি অর্থ ব্যবস্থাকে বলবো আমরা মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানার স্বীকৃত এরকম একটি অর্থ ব্যবস্থাকে বলবো আমরা মিশ্র অর্থ ব্যবস্থা, অর্থাৎ মিক্সড ইকোনমি। এখানে সরকারি নিয়ন্ত্রণ থাকবে, আবার বেসরকারি উৎপাদনের ব্যবস্থাও থাকবে। তাহলে আমরা যদি আরও ভালোভাবে বলতে চাই, অধ্যাপক স্যামুয়েলসনের মতে মিশ্র অর্থ ব্যবস্থা এমন একটি অর্থ ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদন ভোগ কার্য সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে। তাহলে বাজার ব্যবস্থার সাথে সরকারের নিয়ন্ত্রণ সংমিশ্রণ ঘটে, অর্থাৎ বাজার ব্যবস্থা মানে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। তাহলে পুঁজিবাদী এবং সমাজতন্ত্রের যে অর্থ ব্যবস্থায় মিশ্রণ ঘটে এরকম একটি অর্থ ব্যবস্থাকে আমরা বলবো মিশ্র অর্থ ব্যবস্থা। যে অর্থ ব্যবস্থায় সমাজতন্ত্র এবং ধনতন্ত্রের পাশাপাশি বিরাজমান করে এরকম একটি অর্থ ব্যবস্থাকে বলবো আমরা মিশ্র অর্থ ব্যবস্থা। আবার অন্যভাবে বলতে পারি যে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের ভালো গুণাবলী নিয়ে একসাথে যে অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এরকম একটি অর্থ ব্যবস্থাকে বলবো আমরা মিশ্র অর্থ। যেমন বাংলাদেশের অর্থ ব্যবস্থা কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থা। অনেক সময় আমাদের কোশ্চেন আসে যে অর্থ ব্যবস্থার মধ্যে বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান। তাহলে বাংলাদেশে দেখো মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান, কেননা দেখো সরকারি কলেজ, বেসরকারি কলেজ, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সরকারি স্কুল, বেসরকারি স্কুল, সরকারি শিল্প কারখানা, বেসরকারি শিল্প কারখানা, এবং সব জায়গায় আমরা দেখছি একদিকে পুঁজিবাদ, একদিকে সমাজতন্ত্র, অর্থাৎ একদিকে ব্যক্তি মালিকানা উৎপাদন ব্যবস্থা কার্যকর আছে, আবার পাশাপাশি সরকারের নিয়ন্ত্রণ বিষয়টা আছে। তাহলে এরকম একটি অর্থ ব্যবস্থাকে বলবো আমরা মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে এখন চলা যায় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যে মিশ্র অর্থ ব্যবস্থার কী কী বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা সেই অর্থ ব্যবস্থাকে বলবো আমরা মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে আমাদের 2 নম্বর আলোচনা হলো মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ। এখন আমরা জানবো যে মিশ্র অর্থ ব্যবস্থা বলবো আমরা কি কি বিষয়গুলো থাকলে সেই ব্যবস্থাকে বলবো আমরা মিশ্র অর্থনীতি, অর্থাৎ মিশ্র অর্থ ব্যবস্থা। 1 নম্বর সম্পদের ব্যক্তিগত মালিকানা। তাহলে এখন আমাদের
পয়েন্ট 1 নম্বর হলো কি, যে সম্পদের ব্যক্তিগত মালিকানা। এখানে কিন্তু সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকবে, ব্যক্তিগত মালিকানা। তাহলে এখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকবে। মিশ্র অর্থ ব্যবস্থা সম্পদ উৎপাদন উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। এখানে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমাদের দেখবো যে বেসরকারি ক্ষেত্রে আমাদের ব্যক্তি মালিকানা জমি জায়গা আছে, আবাসিক বিল্ডিং আছে, কলকারখানা আছে, এগুলো স্বীকার করা হয়। 2 নম্বর হলো সরকারি খাত। সরকারি খাত, তাহলে এখানে যে মিশ্র অর্থ ব্যবস্থা গুরুত্বপূর্ণ খাতসমূহ সরকারের খাতে বিনিয়োগে পরিচালিত হয়। দেশের মৌলিক ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা এবং স্বার্থমূলক প্রতিষ্ঠানসমূহ সরকারি মালিকানায় নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে এখানে সরকারি মালিকানার একটা খাত বিষয় থাকবে। তারপর 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো বেসরকারি খাত। বেসরকারি খাত, তাহলে বেসরকারি খাতও কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হলো সরকারের বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা থাকবে, যেমন বেসরকারি শিল্প কারখানাও থাকবে। তারপর 4 নম্বর বৈশিষ্ট্য হলো সরকারি বেসরকারি সহাবস্থান। সরকারি ও বেসরকারি সহাবস্থান, সহ অবস্থান। তার মানে একদিকে সরকারি শিল্প থাকবে, আরেকদিকে বেসরকারি শিল্প থাকবে। তাহলে এটা হলো সরকারি বেসরকারি সহাবস্থা, অর্থাৎ পাশাপাশি বিরাজমান থাকবে। যেমন আমাদের দেশে সরকারি ইন্ডাস্ট্রি আছে, বেসরকারি ইন্ডাস্ট্রি আছে, সরকারি ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক আছে। তাহলে সরকারি বেসরকারি পাশাপাশি অবস্থান করছে, এটা আমরা বলতে পারি। নাম্বার 5 নম্বরটা হলো বলছে মিশ্র অর্থ ব্যবস্থা দাম ব্যবস্থা কার্যকর। তাহলে এখানে দাম ব্যবস্থা কার্যকর থাকবে, দাম ব্যবস্থা কার্যকর। তাহলে এই পয়েন্টটা বিষয়টা কি, দাম ব্যবস্থা আমরা আগেই জানি যে অর্থ ব্যবস্থায় ক্রেতা বিক্রেতা দর কষাকষি দাম নির্ধারিত করে, সেটাকেই বলা হচ্ছে কি দাম ব্যবস্থা। অর্থাৎ তোমার একটা উৎপাদিত দ্রব্য বাজারে যাবে, যাওয়ার পরে ক্রেতা বিক্রেতা এটা দেখবে, দেখার পরে দর কষাকষি করে যে দামটা নির্ধারিত হবে, এটাই হচ্ছে দাম ব্যবস্থা। তার মানে এই মিশ্র অর্থ ব্যবস্থায় উৎপাদনকারী প্রতিষ্ঠান তার দ্রব্যের দামটা ইচ্ছামতো নির্ধারণ করতে পারবে না। এটা নির্ধারণ করবে ক্রেতা বিক্রেতা দর কষাকষি করার মাধ্যমে। এই মাধ্যমটাকে আমরা বলবো দাম ব্যবস্থা। তাহলে দাম ব্যবস্থার বিষয়টা কার্যকর থাকবে, আমরা এটা বুঝতে পারলাম। এখন দেখো, তাহলে মিশ্র অর্থ ব্যবস্থা আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এরপরে 6 নম্বর ভোক্তার সার্বভৌমত্ব। এখানে কিন্তু তোমার ভোক্তা স্বাধীনতার বিষয়টা থাকবে, ভোক্তার সার্বভৌমত্ব। দেখো এখানে ভোক্তার সার্বভৌমত্বের বিষয়টা এখানে থাকবে। তাহলে ভোক্তার সার্বভৌমত্ব বিষয়টা কি, যে ভোক্তা পছন্দের প্রতি লক্ষ্য রেখে দ্রব্যসামগ্রী উৎপাদিত হবে এবং ভোক্তা তার রুচি পছন্দ অনুযায়ী দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবে। তবে সরকার প্রয়োজন বোধে কোনো কোনো দ্রব্যের উৎপাদন ভোগ নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে এখানে ভোক্তা তার ইচ্ছামতো দ্রব্য ভোগ করতে পারবে, কিন্তু সরকার ইচ্ছা করলে কিছু কিছু ক্ষেত্রে এই ভোগের বিষয়টাকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। যেমন আমাদের দেশে কিন্তু তোমার মদ উৎপাদনের ব্যবস্থা আছে, কিন্তু এখানে যে কোনো জায়গায় খাওয়ার ব্যবস্থা নেই। সরকার কিন্তু এটা বাধা সৃষ্টি করে, যে নির্দিষ্ট কিছু হোটেল বা বারের ব্যবস্থা করা আছে, সেখানে যেয়ে তুমি ড্রিঙ্ক করতে পারবে, কিন্তু ওপেনলি এগুলো করা যাবে না। এটা হচ্ছে কি নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থাও কার্যকর। তুমি ইচ্ছামতো দ্রব্য উৎপাদন করতে পারবে, ভোগ করতে পারবে, কিন্তু সরকার কিছু কিছু ক্ষেত্রে তোমার নিয়ন্ত্রণ করবে, যেটা আমাদের দেশে লক্ষ্য করি। সেটাই হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব থাকলেও ভোক্তা তার ইচ্ছামতো দ্রব্য ভোগ করতে পারবে না, সরকার কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে। তারপর মুনাফার উপস্থিতি, এখানে কিন্তু মুনাফার একটা বিষয় কাজ করে, মুনাফার উপস্থিতি। আমরা যদি এই পয়েন্টগুলো শিক্ষার্থী বন্ধুরা যদি একটু খেয়াল করি বা এই ভাষা বই দেখে একটু পড়ো তোমরা, তাহলে এগুলো এখান থেকে অ্যান্সার করা খুব ইজি একটা বিষয়। এখন দেখো, মিশ্র অর্থনীতি ধনতন্ত্রের ন্যায় ব্যক্তিগত মুনাফার অস্তিত্ব লক্ষ্য করা যায়। তবে মিশ্র অর্থনীতি মুনাফার অস্তিত্ব স্বীকার করা হলেও সরকার জনস্বার্থের দাম ও মুনাফা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে। ব্যক্তিগত এখানে আমরা মিশ্র অর্থ ব্যবস্থা একটা বিষয় হলো মুনাফার একটা বিষয় এখানে কাজ করবে, কিন্তু সরকার কি করবে, সেই সব মুনাফার বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে, যে সব ব্যক্তি উদ্যোগে সব উৎপাদন পরিচালিত হলে সব উৎপাদনকারী প্রতিষ্ঠান
তার লাভের বিষয়টা বেশি চিন্তা করবে। কিন্তু সরকার কী করবে, কিছু কিছু ক্ষেত্রে সে ওই সব দ্রব্য সামগ্রীর নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে, দাম যাতে বেশি মুনাফা না করতে পারে সেই বিষয়টা আমাদের গভর্নমেন্ট করে থাকে। যেমন আমরা একটা বিষয় দেখি, যখন চালের দাম বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায়, তখন সরকার কী করে, খোলা বাজারে সেই সব দ্রব্য সামগ্রী বিক্রি করে। করার ফলে কী হয়, যে তাদের যে মুনাফা বেশি করার টার্গেটটা ছিল সেই মুনাফা তারা করতে পারে না, মুনাফা কম করে। এখানে মুনাফা উপস্থিত থাকলেও সরকার কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও আছে। এরপর আসো অর্থনৈতিক পরিকল্পনা। এখানে কিন্তু একটা পরিকল্পনা থাকবে, অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনৈতিক পরিকল্পনা তার মানে মিশ্র অর্থনৈতিক পরিকল্পনা অস্তিত্ব বিদ্যমান। তার এখানে সব কিছু একটা আমাদের দেশেও দেখবা যে একটা 5 বছর বা 2 বছরের মধ্যে পরিকল্পনা, তার প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনার মাফিক দ্রব্য সামগ্রী উৎপাদিত হবে, দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো, লক্ষ্য উদ্দেশ্যগুলো ঠিক করা হবে, সেই অনুসারে দেশের অর্থব্যবস্থা পরিচালিত হবে। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমাজতন্ত্রের মতো অর্থনৈতিক একটা পরিকল্পনা হয়। ব্যক্তি স্বাধীনতা। মিশ্র অর্থনীতির পেশা নির্বাচন অর্থনৈতিক উদ্যোগের কারণে ন্যূনতম মজুরি কমিশন করে দেয়, যে তুমি এর নিচে কোনো শ্রমিককে তুমি বেতন দিতে পারবে না। তারপরে তাদের সময়ের শ্রমিক কত সময় কাজ করবে, কত ঘন্টা কাজ করে সেটা নির্ধারণ করে দেওয়া, এবং তাদের অন্যান্য সুযোগ সুবিধার বিষয়গুলো সরকার কঠোরভাবে নজরদারিতে রাখে, যার জন্য শ্রমিকদের স্বার্থ এখানে সংরক্ষিত হয়। এই বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে। এরপর দেখো 11 নম্বর বৈশিষ্ট্য আছে সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ। দেখো, সামাজিক নিয়ন্ত্রণ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সরকার প্রয়োজন বোধে বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে সরকারিকরণ করে সরাসরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আনতে পারে, অথবা সরকারের বিধিনিষেধ আরোপের মাধ্যমে বেসরকারি উদ্যোগকে নিয়ন্ত্রণ করে থাকে। এটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। সরকার কি করে, কিছু কিছু ক্ষেত্রে জাতীয়করণ করে, অর্থাৎ কিছু কিছু প্রতিষ্ঠানকে সরকার সরকারিকরণ করে ফেলে, অথবা বিভিন্ন রকম বিধিনিষেধ আরোপ করে সরকার সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ, যেটা দেশের জন্য, জনগণের জন্য কল্যাণকর। সেই বিষয়গুলো এই মিশ্র অর্থনীতির ক্ষেত্রে সরকার এইভাবে এইগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করে থাকে। এইগুলো হচ্ছে কি তোমার সামাজিক নিয়ন্ত্রণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম সেটা হলো কি, মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বুঝি, মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কী কী, এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা এই পয়েন্টগুলো মনে রাখলেই তোমরা আশা করি এখান থেকে পরীক্ষায় উত্তর করতে পারবে। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা অর্থব্যবস্থা আছে, সেটা হলো ইসলামী অর্থব্যবস্থা। আজকে আমাদের অর্থব্যবস্থা সম্পর্কিত ক্লাস আজকে আমাদের শেষ হয়ে যাবে। ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা। তাহলে ইসলামী অর্থব্যবস্থা হলো কি, যে অর্থব্যবস্থা কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হবে, এরকম একটা অর্থব্যবস্থাকে আমরা বলবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামী অর্থব্যবস্থা। তাহলে যে অর্থব্যবস্থা কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হবে, হাদিস ও কোরআনের আলোকে পরিচালিত হবে, এরকম একটা অর্থব্যবস্থাকে বলবো আমরা ইসলামী অর্থব্যবস্থা। তাহলে এটাকে যদি আমরা বইয়ের ভাষায় সুন্দর করে বলতে চাই, যে যে তোমার ইসলামী অর্থনীতি বলতে অর্থনীতি শরিয়াতের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা, তার আচরণ সুসংঘবদ্ধ বিশ্লেষণ ও অধ্যায়কে বোঝায়। তাহলে আমরা যদি বলি যে পবিত্র কোরআন ও সুন্নাহর তথা ইসলামী শরিয়ত মোতাবেক যে অর্থব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে বলবো ইসলামী অর্থব্যবস্থা। তাহলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অর্থনৈতিক সমস্যার সমাধানের যে কর্মপর্যায়গুলো আছে, সেইগুলো নিয়ে যে অর্থব্যবস্থা আলোচনা করে, সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। এখন আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কি কি ক্যাটাগরি থাকলে আমরা বলবো সেটা কি ইসলামী অর্থব্যবস্থা। তাহলে 1 নম্বর পয়েন্টটা হলো যে ইসলামের শরিয়ত মোতাবেক পরিচালিত। এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য।
ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত। দেখো, প্রধান বৈশিষ্ট্য হলো যে অর্থনীতি ইসলাম অর্থ ব্যবস্থা এমন একটা অর্থ ব্যবস্থা, অর্থনীতি ইসলামের শরিয়ত ভিত্তিতে পরিচালিত হবে। পবিত্র কোরআন ও সুন্নাহ হলে ইসলামী অর্থনীতির মূল উৎস। ইসলামী অর্থনীতি কোরআন ও সুন্নাহর নির্দেশিত পথে যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হবে। অর্থাৎ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হবে, সেটাই হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্য। 2 নম্বর পয়েন্টটা হলো সুদ, তোমার সম্পদের মালিকানা। এখানে সম্পদের মালিকানা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোকে হিসাব করা হয় না। তাহলে ইসলামী অর্থনীতিতে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, তবে এই মালিকানা চূড়ান্ত নয়। ইসলামের যাবতীয় সম্পদের চূড়ান্ত মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। এই বিষয়টা ব্যক্তি মালিকানা স্বীকৃত, কিন্তু চূড়ান্ত মালিক হলো মহান আল্লাহ তাআলা, এটা আমাদের মাথায় রাখতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সুদমুক্ত অর্থনীতি। দেখো, সুদ ইসলামে হারাম। সুদমুক্ত অর্থনীতি মানে সুদের কোনো বিষয় এখানে আসবেই না। ইসলামের দৃষ্টিকোণ থেকে সুদ হলো হারাম, এই জন্য সুদবিহীন অর্থনীতি হলো ইসলামী অর্থ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য হলো ভোক্তার নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব। এখানেও ভোক্তার সার্বভৌমত্ব আছে, কিন্তু নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব। দেখো, নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব মানে ভোক্তা ইচ্ছে মতো যা ইচ্ছে তা ভোগ করতে পারবে না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেসব দ্রব্য সামগ্রী ভোগ করা হারাম, সেই সব দ্রব্য সামগ্রী উৎপাদন করা যাবে না বা ভোগ করাও যাবে না। যেগুলো হালাল সেই সব দ্রব্য উৎপাদিত হবে এবং সেগুলো ভোগ করা যাবে। এটাই হল ইসলামী অর্থনীতির মূল বৈশিষ্ট্য, আর একটা যে ভোক্তার নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব। তারপর আসো শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা, দেখো, শ্রমের মর্যাদা ইসলামী অর্থনীতিতে শ্রমের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শ্রমিকদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার মজুরি পারিশ্রমিক প্রদান করতে হবে। অর্থাৎ একজন শ্রমিক কাজ করা অবস্থায় তার শরীরের কাজ শেষ করে শরীরে ঘাম ঝরার আগেই তার মজুরি প্রদান করতে হবে। এত কত বড় মর্যাদা দিচ্ছে শ্রমের। ইসলামে কিন্তু শ্রমের মর্যাদা অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনো শ্রমিকের তার ঘাম ঝরার আগে তার পারিশ্রমিক প্রদান করতে হবে। তাহলে এখানে একটা শ্রমিকদের শ্রমের মর্যাদা অনেক গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আমরা দেখলাম। আরও কিছু পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা আলোচনা করব। এরপরে আসো আমাদের উদ্যোগের সার্বভৌমত্ব। উদ্যোগের সার্বভৌমত্ব, দেখো, এখানেও কিন্তু যে ইসলাম অর্থনীতিতে উদ্যোগের সার্বভৌমত্ব স্বীকার করা হয়, তবে রাষ্ট্র সমাজের জন্য ক্ষতিকর এমন কোনো পণ্য উৎপাদন থেকে নিবৃত্ত করা হয়। যে তোমার দ্রব্য সামগ্রী উৎপাদনের স্বাধীনতা দেয়া আছে, কিন্তু রাষ্ট্র সমাজের জন্য যেসব ক্ষতিকর দ্রব্য সামগ্রী সেগুলো উৎপাদনের ক্ষেত্রে সরকার এখানে নিয়ন্ত্রণ করে থাকে ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আমাদের মাথায় রাখতে হবে। তারপর নাম্বার, দেখো, নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়টা কি? যে ইসলামী অর্থনীতির সাথে নৈতিকতা, নৈতিক মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত। নৈতিকতা মূল্যবোধ বিসর্জন দিয়ে কোনো উৎপাদন ভোগ সমর্থন করা হয় না। ইসলামী অর্থনীতিতে মদ, জুয়া, ঘুষ, মজুতদারি, চোরাকারবারি, কালোবাজারি প্রভৃতি সমাজ বিরোধী, নৈতিক বিরোধী কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। তার মানে ইসলামী অর্থ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সুদ, ঘুষ, কালোবাজারি, মজুতদারি, এগুলো নৈতিকতা বিরোধী কাজ। এইসব বিরোধী কাজগুলো এখানে সাথে সামঞ্জস্যপূর্ণ, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে নৈতিকতা বিরোধী কোনো কাজ এখানে গ্রহণযোগ্য নয় ইসলামী অর্থ ব্যবস্থায়। 8 নম্বর বলছে সম্পদের ন্যায্য বন্টন।
ইসলামী অর্থব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পদের ন্যায্য বন্টন। দেখো এখানে বলছে কি যে সম্পদ যেন মুষ্টিমেয় কয়েকজন হাতে কেন্দ্রীভূত না হয়, এই বিষয়টা ইসলাম অর্থব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। যে ইসলাম অর্থব্যবস্থা প্রয়োজন অর্জিত সম্পদ জমা না রেখে বরং তা নিম্ন গরিবদের মধ্যে বন্টনের ব্যবস্থা করা হয়েছে। ইসলামের ধনী দরিদ্রের মধ্যে বিরাজমান অর্থনৈতিক অসমতা দূরকরণের লক্ষ্যে জাকাত, সদকা, ফেতরা প্রভৃতির মাধ্যমে ধনীদের বাড়তি সম্পদ গরিবদের মধ্যে বন্টন করার ব্যবস্থা, যে জাকাতের ব্যবস্থা, সদকা, ফেতরা, এগুলোর ব্যবস্থা ইসলামী অর্থনীতিতে কেন সংযোজন শিক্ষার্থী বন্ধুরা জানো? যে এগুলো ধনী দরিদ্রের বৈষম্য করার জন্য মহান আল্লাহ তাআলা এই সিস্টেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কার্যকর করছে। যে জাকাত, সদকা, ফেতরা এগুলো যদি আমরা সঠিকভাবে প্রদান করি তাহলে কী হবে? ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যটা দূর হবে। ধনীদের থেকে সম্পদ দরিদ্রদের কাছে যাবে, তাহলে দরিদ্র ব্যক্তি আস্তে আস্তে সে দরিদ্র থেকে মুক্তি পাবে। তাহলে ইসলামে দেখো কত সুন্দর একটা অর্থ ব্যবস্থা সিস্টেম কার্যকর, সেটা যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে সমাজে কোনো দরিদ্র শ্রেণীর লোক সংখ্যা কমে আসবে বা থাকবেই না। এরপর আসো 9 নম্বর বৈশিষ্ট্য বলছে সম্পদ পুঞ্জীভূত করে না রাখা। সম্পদ পুঞ্জীভূত করে না রাখা। দেখো এখানে সম্পদ পুঞ্জীভূত করে ইসলাম মতে সম্পদকে এক কেন্দ্রিক বা পুঞ্জীভূত করে রাখাকে নিষেধ করা হয়েছে। কারণ ধন সম্পদের আবদ্ধ রুদ্ধ মানুষ আবদ্ধ রুদ্ধ এবং সম্পদের সুষম বন্টন ব্যাহত হয়। তাহলে ইসলামে অর্থব্যবস্থার সঞ্চয়ের মাধ্যমে সম্পদ পুঞ্জীভূত করার পরিবর্তে সম্পদ আবর্তনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো এখানে বলছে বৈধ উপায়ে যে ধনসম্পদ উপার্জন করা হবে তার সঞ্চয় করে পুঞ্জীভূত রাখা যাবে না, কারণ এর ফলে ধনসম্পদের আবর্তন রুদ্ধ হয় এবং তোমার সম্পদের সুষম বন্টন ব্যাহত হয়। তাহলে সম্পদ যদি আমি কেন্দ্রীভূত করে জমা রাখি তাহলে কী হবে? সম্পদের বন্টন হবে না। তাহলে এই বিষয়টা ইসলামী অর্থব্যবস্থায় স্বীকার করা হয় না, যে সম্পদ পুঞ্জীভূত করে রাখা যাবে না। আপনার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। দেখো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ইসলামী অর্থব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি তার ন্যায্য অধিকার সুযোগ সুবিধা দেওয়া হয়। এর ফলে ইসলামী অর্থব্যবস্থার সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা হয়। অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থায় ধনী দরিদ্রদের নির্বিশেষে প্রত্যেকেরকে সমান সুযোগ সুবিধা প্রদান করা হয়। এই জন্য সামাজিক ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা আসি, দেখো জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা, আমরা যদি একটু উপরে যাই, জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ ইসলাম অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্য। জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। দেখো ইসলামী অর্থনীতি অন্যতম একটা বৈশিষ্ট্য হল জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার। ইসলামের বিধান অনুযায়ী নেশাব পরিমাণ তার অধিক সম্পদ কারো কাছে 1 বছর জমা থাকলে তার নির্দিষ্ট হারে জাকাত প্রদান করতে হবে। জাকাত প্রদান করাকে বিত্তশালী ব্যক্তিদের জন্য ফরজ এবং অসহায় দুস্থ ব্যক্তিদের জন্য জাকাতের অর্থ ব্যক্তি একটি অধিকার। জাকাতের মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস পায় এবং সমাজের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। তাহলে জাকাত যেমন একজন ধনী শ্রেণীর ব্যক্তির উপর যেমন ফরজ, তেমনি দরিদ্র সেই জাকাতের অর্থ দরিদ্র ভোগ করাটা তার অধিকার। তাহলে এর ফলে জাকাতের ফলে কী হবে? ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস পায়। তাহলে ইসলামী অর্থব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। এরপর আসো 12 নম্বর, যে তোমার বাইতুল মাল। বাইতুল মাল ইসলামী অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো বাইতুল মাল বা সরকারি অর্থ তহবিল গঠন। ইসলামী অর্থব্যবস্থা রাষ্ট্র আয়ের অংশ হিসেবে বাইতুল মালে জমা রাখা হয়। দেশের যে কোনো অসহায় ব্যক্তি রাষ্ট্রের প্রয়োজনে এই তহবিল থেকে অর্থ যোগান দেওয়া হয়। তাহলে বাইতুল মাল হলো ইসলামী অর্থব্যবস্থা একটি তোমার সংগ্রহখালা, যেখানে উদ্বৃত্ত সময় সম্পত্তি সেখানে জমা থাকবে, যার যা প্রয়োজন সেখান থেকে সে অর্থ বা সেই সম্পদ গ্রহণ করতে পারবে। তাহলে বাইতুল মাল ইসলামী অর্থব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করলাম গত 2-3 ক্লাসে। প্রথমে আমরা আলোচনা করছি যে অর্থব্যবস্থা কাকে বলে, অর্থব্যবস্থার প্রকারভেদ।
যেসব প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থনৈতিক পরিবেশ দ্বারা একটি দেশের অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয় অর্থব্যবস্থা। তাহলে অর্থব্যবস্থায় বর্তমান বিশ্বে 4 ধরনের কার্যকর আছে। একটা হলো পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, আরেকটা হলো সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, আরেকটা হলো মিশ্র অর্থব্যবস্থা, আরেকটা হলো ইসলামী অর্থব্যবস্থা। কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে? যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত তাকে বলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে? যেখানে সম্পদের মালিক থাকবে রাষ্ট্রের এবং একটি কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে অর্থব্যবস্থা পরিচালিত হবে, এরকম একটি অর্থব্যবস্থাকে বলবো আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আর মিশ্র অর্থব্যবস্থা কাকে বলবো? ধনতন্ত্র ও সমাজতন্ত্রের ভালো দিকগুলো নিয়ে যে অর্থব্যবস্থা গঠিত হবে তাকে বলবো আমরা মিশ্র অর্থব্যবস্থা। আর ইসলামী অর্থব্যবস্থা কাকে বলবো? কোরআন সুন্নাহর আলোকে অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য যেসব অর্থব্যবস্থা কার্যকর হয় তাকে বলা হয় ইসলামী অর্থ। অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে যে অর্থব্যবস্থা পরিচালিত হবে তাকে বলবো ইসলামী অর্থব্যবস্থা। তাহলে আমরা ধনতন্ত্র অর্থব্যবস্থা কাকে বলে তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আমরা আমার পূর্বের ভিডিওগুলো যদি তোমরা দেখো, আমাদের হরমোল্লা ডিগ্রি কলেজের ক্লাস 11 পেজগুলোতে দেওয়া আছে। তারপরে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে তার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করলাম মিশ্র অর্থব্যবস্থা এবং তার বৈশিষ্ট্য এবং ইসলামী অর্থব্যবস্থা এবং তার বৈশিষ্ট্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে কোশ্চেন আসলে আশা করি পারবে, কারণ তোমরা একটা গল্প দেওয়া থাকবে, সেই গল্প থেকে তোমাকে চিহ্নিত করতে হবে যেখানে কোন ধরনের অর্থব্যবস্থার কথা বলা হচ্ছে। এখানে কি ধনতন্ত্র না, সমাজতন্ত্র না, মিশ্র না, ইসলামী। এমন তোমার একটা গল্প বলে দিল এ এবং বি দুটো দেশ, এ দেশের সব কিছু ব্যক্তি মালিকানা পরিচালিত হয়, কিন্তু বিদেশে সেটা হয় না, বিদেশ সরকার নিয়ন্ত্রণ করে। তাহলে এ দেশের কোন ধরনের অর্থব্যবস্থা, বিদেশের কোন ধরনের অর্থব্যবস্থা? অথবা বলে দিল যে এ দেশে এমন একটি দেশ যেখানে কিছু কিছু ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়, কিছু কিছু রাষ্ট্র নিয়ন্ত্রিত পরিচালিত হয়, আর বিদেশে সব কিছুই রাষ্ট্র নিয়ন্ত্রিত পরিচালিত হয়। তাহলে আমরা বুঝতে পারছি কি কোন কোন দেশে কোন অর্থব্যবস্থা কার্যকর, সেই অর্থব্যবস্থার সংজ্ঞা বলবো, আর সেই অর্থব্যবস্থা কয়েকটা পয়েন্ট বা বৈশিষ্ট্য লিখে দিলেই আমরা পারবো। আর ইসলামী অর্থব্যবস্থা তো ক্লিয়ার, ইসলামী দৃষ্টিকোণ থেকে কোরআন সুন্নাহর আলোকে যেখানে যে অর্থব্যবস্থা পরিচালিত হবে তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হবে। তাহলে আমাদের সামনে যে প্রথম মাসিক পরীক্ষার হবে, সেই মাসিক পরীক্ষায় এখান থেকে আমরা তিনটা কোশ্চেন আমি পরীক্ষা দিয়ে দিয়েছি। পরীক্ষায় একটা উৎপাদন সম্ভাবনার আলোকে দেওয়া আছে, আর দুইটা দেওয়া আছে অর্থব্যবস্থার আলোকে। আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি ফলো করো তাহলে তোমাদের পরীক্ষার এমসিকিউ থেকে শুরু করে সৃজনশীল কোশ্চেনগুলো উত্তর করতে কোনো অসুবিধা হবে না। তাহলে এতক্ষণ ধরে আমার এই অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মামুন স্যার আজকের হারুন মোল্লা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের বিশেষ অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।